এদিকে জামাত বিএনপির সংঘর্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ভাঙচুর। সন্ধ্যায় সুখবর পেলেন শেখ হাসিনা। একের পর এক বাতিল হচ্ছে মামলা। তারেক রহমান কঠিন তুপের মুখে পড়েন জামাত এবং এনসিপির পরিকল্পনায়। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে তারেক রহমানের বাসভবন ঘেরাও করে তার ফ্যামিলিরও খারাপ অবস্থা হয়েছে। জামাত কর্মীরা আওয়ামী লীগ কর্মীরা এক হয়ে তারেক রহমানের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তারেক রহমানকে অপমানিত করে। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সকল মামলা উধাও হয়ে যাবে। দেখেন, আমি বলতে চাই যে শেখ হাসিনা হচ্ছেন চান কপ্পু। এখন প্রমাণ যেহেতু হচ্ছে, তাহলে তো আমরা বলতে পারি যে সেই রায়গুলো তো টিকবে না। 2 মাস যেতে না যেতেই বিএনপি সরকার সম্পর্কে তার স্থিতিশীলতা নিয়ে সামনে কতটা ঝুঁকি রয়েছে, কতগুলো চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে গিয়ে হুমকির মুখে পড়ে কিনা, সেসব বিষয়ে আইসিজি বিএনপি সরকারের সামনে যে কঠিন পথ সেইগুলো সম্পর্কে নানান বিষয়ে নির্দেশ করে তারা সেসব বিষয়ে ইঙ্গিত দিয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ চলমান। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সকল মামলা উধাও হয়ে যাবে। বাংলার মানুষ মুক্ত হাসি হাসবে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেখেন, আমি বলতে চাই যে শেখ হাসিনা হচ্ছেন চান কপাল। চান কপাল বা চাঁদ কপাল যেটাই বলেন না কেন, বা ভাগ্যবতী যেটাই বলেন না কেন, কারণ তার উপর যে সমস্ত বিপর্যয় নেমে আসছে সেগুলো যে তিনি কভার করছেন, সেগুলো যে তিনি অতিক্রম করে এখনও তিনি সক্রিয় আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন, ভালো আছেন এবং বাংলার মানুষদেরকে আশার আলো, আশার বাণী শোনাইতে পারতেছেন। বাংলার মানুষেরা তাকে নিয়ে যে আশায় বুক বাঁধতে পারতেছে, এটাই কমকে। আমি এই কথাগুলো এই জন্যই বলতেছি, যখন আমি এই নিউজটা দেখলাম, যখন আমি এই নিউজটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে সকল মামলা উধাও হবে, বাংলার মানুষ মুক্ত হাসি হাসবে। একটা আদালত, যে আদালতে ঈর্ষান্বিত হয়ে, যে আদালতে প্রতিহিংসার কারণে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার কার্য শুরু করছিল বাটপার ইউনূস, সেই আদালতের বিভিন্ন অপকর্ম, ঘুষ, দুর্নীতির বিভিন্ন তথ্য প্রমাণ হচ্ছে যে সত্য তথ্য, তখন কি আপনি বলতে চান যে ডক্টর ইউনূসের সেই রেখে যাওয়া রায়গুলো শেখ হাসিনার বিরুদ্ধে কার্যকর হবে, নাকি সেগুলো মিথ্যায় পরিণত হবে, নতুন করে রিভিউ হবে, নতুন করে আবার তদন্ত হবে? কারণ আমরা এইটাও তো দেখছি, শেখ হাসিনার বিরুদ্ধে সেই আদালতে অনেক মামলায় তদন্ত কর্মকর্তারা মহামান্য আদালতে তারা তদন্ত রিপোর্ট পেশ করছেন যে ঘটনার সত্যতা পাওয়া যায়নি, সকল আসামিকে বেকসুর খালাস দেওয়া হোক। এই ধরনের একাধিক ভিডিও, একাধিক নিউজ আপনাদের সামনে উপস্থাপন করেছি না? এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসতেছে, যেমন ধরেন প্রসিকিউটরের কোটি টাকার ঘুষ চাওয়ার অডিওটি জেনুইন, তথ্যানুসন্ধান কমিটি একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। সেখানে একজন আসামির কাছের মানুষকে ফোন দেওয়া হয়েছে ওই তাজুল ইসলামের সেই প্রসিকিউটর টিম থেকে, যে আপনারা যদি 1 লক্ষ টাকা তাদেরকে ঘুষ দেন তাহলে সেই আসামি বেকসুর খালাস পাবে, নয়তোবা বুঝতে পারতেছেন তারা কোন ধরনের রায় দিতেন। তাইলে এই যে অডিও রেকর্ডটি যখন ভাইরাল হলো, তখন এই বিষয় নিয়ে আমি একটা কথাও বলি নাই, এটা নিয়ে নিউজও করি নাই। আমি দেখলাম যে কি হয়, দেখি অডিও ক্লিপটা কি সত্যি অরিজিনাল নাকি কোনো এআই বা ডিজিটাল মাধ্যমের কোনো কাটছাট আছে। নতুন যে প্রসিকিউটর টিম আসলো, নতুন সরকার আসার পরে তারা বললো যে আমরা তদন্ত করব, দেখব। তারা তদন্ত করার পরে যখন তাদের তদন্ত রিপোর্টটি প্রকাশ করলো পত্রিকার মাধ্যমে, তখন কিন্তু ওই কথাটা বলতেই হবে যে তাহলে অতীতের সকল মামলা, আমরা তো এগুলো শুনছি। চিফ প্রসিকিউটর কে ছিলেন? তাজুল ইসলামকে যুদ্ধ অপরাধীদের পক্ষে উকিলগিরি করা সেই তাজুল ইসলাম, তিনি কোথায়? তিনি যুদ্ধের পক্ষের মানুষদের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য চিফ প্রসিকিউটর বানানো হয়েছিল। কে বানাইছিল? ডক্টর ইউনূস। এখন তার প্রসিকিউটর টিম বিভিন্ন দুর্নীতি ঘুষের কথা সামনে আসতেছে। এই কথা কিন্তু চিফ প্রসিকিউটর থাকা অবস্থায় তাজুল ইসলাম বলছিলেন কোনো এক উকিলকে, আইনজীবীকে,
যে বেশি কথা বলেন না, মামলা কিন্তু আপনার নামও চলে আসতে পারে, এরকম একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল না? তাহলে এই ধরনের মামলায় সাবেক সরকার প্রধানমন্ত্রীর যদি বিচার হয়, রায় হয়, সেই রায়টা যে কতটুকু এমনিতেও অগ্রহণযোগ্য, বিশ্বের অনেক বড় বড় জায়গা মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তারা অলরেডি চিঠির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন এগুলো সন্দেহাতীত নয়, প্রচণ্ড পরিমাণে সন্দেহ আছে এর মধ্যে, এগুলোর মধ্যে একেবারে ভেজালে পরিপূর্ণ। এখন প্রমাণ যেহেতু হচ্ছে, তাহলে তো আমরা বলতে পারি যে সেই রায়গুলো তো টিকবে না। আমরা যদিও আইন বিশেষজ্ঞ না, কিন্তু আমরা সাধারণভাবে এটা বুঝতে পারি যে যেহেতু যারা বিচার করছে একপাক্ষিকভাবে, তাদের যেহেতু বিভিন্ন অন্যায় অনিয়মের কথা এখন সামনে আসতেছে এবং সেই অন্যায় অনিয়মের অভিযোগ সত্য প্রমাণ হচ্ছে, তখন তো তাদের রায়টাও নতুন করে বিবেচনা নিবে অবশ্যই মহামান্য আদালত বা বর্তমান প্রসিকিউটর টিম নেওয়া উচিত। দেশের জনগণ সেটাই চায়। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। অডিওতে জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের এক সদস্যের কাছে তৎকালীন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারকে 1 কোটি টাকা চাইতে শোনা যায়। সেই প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন যে কথোপকথনটি হয়েছে সেখানে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যের কণ্ঠ এবং সাইমুম রেজা তালুকদারের কণ্ঠ শনাক্ত করেছেন তারা। তার মানে কি, ওই যে অডিও ক্লিপটা হচ্ছে সত্য, ওখানে কোনো ভেজাল নাই, অরিজিনালভাবে কথোপকথন তাদের হয়েছে। তার মানে কি, ঘুষ চাইছে, 1 কোটি টাকা ঘুষ চাইছে, শুধুমাত্র জামিন হবে। তার মানে মামলা জামিনযোগ্য, জামিন দিতেছে না, টাকা দিলেই জামিন হবে, এটাই তো বোঝা যায়। যদি জামিন অযোগ্য হইতো তাহলে তো টাকা দিয়েও কাজ হওয়ার কথা না, যেহেতু টাকা চাইছে, টাকা দেয় জামিন হয় নাই, তার মানে তারা ইচ্ছাকৃতভাবে ওগুলো করছে। তাইলে কি আইনের প্রয়োগ যদি সবার জন্য সমান হয়, শেখ হাসিনার বেলায় কি হবে না? তিনি বলেন, ভয়েসটা আমরা ডিটেক্ট করেছি যে এটা জেনুইন, তাদের মধ্যে কথোপকথনটা হয়েছে, এটা AI না, জেনুইন, এর বাইরে কিছু পায় নাই, এখনো বলেন চিফ প্রসিকিউটর। তার মানে হলো ওই অডিও ক্লিপটা সত্য। এখন অডিও ক্লিপটা সত্য হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলাগুলো নতুন করে রিভিউ হওয়ার সম্ভাবনা আমরা সামনে দেখতে পাচ্ছি। আর যদি নতুন করে রিভিউ হয়, কোথায় রংপুরে কে মারা গেলেন কিভাবে, সেটার জন্য শেখ হাসিনাকে মামলা করে আসামি করে রায় ঘোষণা করা, সেই রায়টাকে টিকবে বলে আপনার কাছে মনে হয়? আমরা বাংলাদেশে নাই, এখন রাষ্ট্র পরিচালনা করেন বঙ্গবন্ধু কন্যা 17 বছর যে তলাবিহীন ঝুরি দেশটা ছিল সেখান থেকে উত্তরণ করে কোথায় নিয়ে এসেছিলেন, এটা আপনারা এখন ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে অনুধাবন করবেন। আপনারা ভাববেন আর চোখের জল ফেলবেন আর কান্না করবেন যে শেখ হাসিনা এই বঙ্গের মানুষের জন্য কতটা প্রয়োজনীয় ছিলেন, কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এখন কেমন লাগছে? ভালো লাগতেছে না? আওয়ামী লীগ নাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে নাই, চালান না রাষ্ট্র। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সারা বাংলাদেশ ব্যাপী যে অপশাসন কায়েম করেছিল, যে অপরাজনীতি কায়েম করেছিল, বাংলাদেশকে যেভাবে অস্থিতিশীল করেছিল, বাংলাদেশকে যেভাবে অন্ধকার যুগে ফেরত নিয়ে গিয়েছিল, একইভাবে 2026 সালে ক্ষমতায় আসার পর থেকে বিএনপি আবারও বাংলাদেশকে অন্ধকারের যুগে ফিরিয়ে নিয়ে যেতে সফল হয়েছে। বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছেন যারা ভেবেছিলেন বিএনপি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অনেক পরিবর্তন আসবে, আপনাদের সে আশায় ঘুরে বালি। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমগুলোর যে হেডলাইন, এই হেডলাইনগুলো আপনারা যদি দেখেন আপনাদের মাথায় হাত পড়বে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমি কোনো কথা বলবো না, আমাদের কথা তো অনেকেই মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন, আমাদের কথা অনেকেই বলেন আমরা ভুলভাল বলতেছি। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম, এই মুহূর্তে বাংলাদেশি গণমাধ্যমের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে, যেভাবে গণমাধ্যমকে করায়ত্ত করা হয়েছে, সেক্ষেত্রে গণমাধ্যম তো মিথ্যা সংবাদ প্রকাশ করার সক্ষমতা নাই, তারা সেই সক্ষমতা দেখাবেও না। সুতরাং দেখেন বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর সংবাদ আপনারাই দেখেন, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের ওষুধ শিল্পের সামনে অশনি সংকেত। আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরো বাড়বে। জ্বালানি সংকট, চলছে না হারভেস্টার, বিপাকে হাওরের কৃষক। আদানির একটি ইউনিট বন্ধ, লোডশেডিং এর কারণে খুলনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। চট্টগ্রামে 9 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং, কারণ জ্বালানি নাই। বিপাকে SSC পরীক্ষার্থীরা, গ্রামাঞ্চলে 8 থেকে 12 ঘন্টা লোডশেডিং। বিদ্যুৎ জ্বালানি সংকট, বিপর্যয়ের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক। বাস ভাড়া বাড়ালো সরকার, 24 ঘন্টায় 16 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। দীর্ঘ অপেক্ষায় মিলছে না তেল, সেচ নিয়ে বিপাকে কৃষকরা। নদ নদীতে 21,000 অবৈধ দখলদার। দামুর হুদায় তেলের অভাবে সেচ বন্ধ, দুশ্চিন্তায় কৃষক। ভিক্ষুক বাস্তুহীন ছাড়া করের কূপে সবাই, আসছে বাজেটে কর ছাড় পাবেন না কৃষক শ্রমিক। ভাড়া পুনর্নির্ধারণের আগে ট্রাক ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। হামে আক্রান্ত শিশুদের 72% টিকা পায়নি, অন্ধকারে ডুবে যাচ্ছে ব্যবসা বাণিজ্য, জনজীবন। জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে শিক্ষার্থী আটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করে এই সংবাদগুলো আমি 1 ঘন্টার মধ্যে পেয়েছি, মানে 1 ঘন্টায় এই সংবাদগুলো আমার চোখের সামনে আসছে। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত কতগুলো সংবাদ এই ধরনের আসবে সারা বাংলাদেশের, আপনারা ভাবতেই পারতেছেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের কি পরিণতি অপেক্ষা করছে। আদানির বিদ্যুৎ, ওই দিল্লি না ঢাকা স্লোগান এখন কোথায় গেল জনাব তারেক রহমান? আদানির বিদ্যুৎ চুক্তি হয়েছে অসম চুক্তি, এখানে আদানিকে সুবিধা দেওয়া হয়েছে। এখন আদানির বিদ্যুৎ প্লান্টের একটা পার্ট, একটা ইউনিট বন্ধ যান্ত্রিক গোলযোগের কারণে, এর জন্য বাংলাদেশের 5 থেকে 6টা জেলায় বিদ্যুৎহীন হয়ে আছে, 16 ঘন্টা লোডশেডিং। কিভাবে সেচ হবে, কিভাবে শিক্ষার্থীরা পড়াশোনা করবে, কিভাবে আপনি এই প্রচন্ড তাপদাহে আপনি ফ্যান কিংবা এসির বাতাস খাবেন?
2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর তৎকালীন সময়ে জ্বালানি মন্ত্রী কে ছিল? ইকবাল মাহমুদ টুকু। এই টুকু সাহেব এখনো বলতেছে আসলে কোনো জ্বালানি সংকট নাই, সংকটটা কৃত্রিম জ্বালানি মন্ত্রী। কৃত্রিম সংকট যদি হয়ে থাকে সেটা আপনারা নিরসন করছেন না কেন? ব্যবসায়ী যারা আছে এই মুহূর্তে তারা তো সবাই বিএনপি পন্থী, সুতরাং বিএনপি পন্থী অসাধু ব্যবসায়ী আছে এই মুহূর্তে যারা কৃত্রিম সংকটটাকে ডেকে এনেছে তাদেরকে আপনারা থামান, সেটা তো পারতেছেন না। 2001 সালে যেমন টুকু সাহেব জ্বালানি মন্ত্রী ছিল, 2026 সালে এসে একই টুকু সাহেব জ্বালানি মন্ত্রী, আর বাংলাদেশের মানুষ জ্বালানির অভাবে এখন বিশ্বাস করেন আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে। বাংলাদেশের মানুষের পাপের ফল যে এত দ্রুত এত কঠিন ভাবে ভোগ করতে হবে এটা আমি ভাবি নাই, আমি না কেউ ভাবিনি। সবাই ভেবেছিল 2-3 বছর হয়তো বিএনপি ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবে, কিন্তু বিএনপি যে 2 মাসের মাথায় ভাবে দেউলিয়া হবে, 17 বছর না খেয়েছিল, 17 বছর খায় নাই, এখন তো পেট পুরো ফাঁকা। এই ফাঁকা পেটকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এখন তারা যত ধরনের উপকর্ম আছে, যত ধরনের দুর্নীতি আছে সবকিছু করবে। কারণ বিএনপি জন্মগতভাবে একটা চাঁদাবাজদের সংগঠন, বিএনপির জন্মই হয়েছে চাঁদাবাজির মধ্য দিয়ে, বিএনপির জন্মই হয়েছে স্বৈরাচারী একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেনা ছাউনিতে জন্ম, ক্যান্টনমেন্টে, বুঝেন নাই? এটা তো কোনো গণতান্ত্রিক দল ছিল না। পরবর্তীতে গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করেছে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় একটা ভূমিকা ছিল, এরপর থেকে তারা গণতান্ত্রিক দল দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা গণতান্ত্রিক কোনো সংগঠন না। এটা তো আমরা দেখেছি, ইতিহাস তো মিথ্যা প্রমাণ করতে পারবে না। 2001 থেকে 2006 যেভাবে একই সাথে আপনি সেম টাইমে শপিং মল, কারখানা এবং বাসাবাড়িতে বিদ্যুৎ চাইবেন, সেটা কি দেওয়া সম্ভব? আমাদের ভাইয়া বলেছিল তৎকালীন সময়, দেখেন ভিডিও দেখেন। আমাদের দেশে দেখেন, আপনি সন্ধ্যার পরে পরে আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। আপনি তো এখন শপিং মলগুলোতে সারাদিন ধরেন কাস্টমার, যেটা সাধারণত অনেক সময় দোকানিরা বলে থাকেন যে দিনের বেলা কাস্টমার কম থাকে, দিনের বেলা যখন কাস্টমার কম থাকে তখন সে একটা এয়ার কন্ডিশন চালাচ্ছে, সন্ধ্যার পরে যখন বাতি অর্ধেক বন্ধ করে দিচ্ছে, সন্ধ্যার পরে যখন কাস্টমার আসছে তখন সে একটার বদলে 2 বা 3 এয়ার কন্ডিশন চালিয়ে দিচ্ছে, কারণ কাস্টমার ঢুকছে। আচ্ছা, লাইট যেখানে অর্ধেকের বেশি বন্ধ ছিল সব লাইট জ্বলছে। এখন এট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোনো গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না, এটা খামাখা একটা জোর করে কথা বলতে হলো না। সেই দিন আবার ফিরে আসছে বাঙালির জীবনে, বাঙালির জনজীবন এখন বিপর্যস্ত, বিষণ্ণ। খুব ভালো লাগতেছে আমার, বিশ্বাস করেন। এই বাংলাদেশের মানুষ 17 বছর যে সুখে শান্তিতে দিন যাপন করেছে, এই সুখ তাদের সয় নাই। সুখে থাকতে ভূতে গিলা, একটা কথা আছে না? শেখ হাসিনা সুখে রেখেছিল, এখন ভূতে গিলাই ছিল। 24 সালের সেই তথাকথিত জঙ্গি উত্থানে রাস্তায় নেমেছিল, সন্ত্রাসী জঙ্গিদের সাথে এক হয়ে আন্দোলন করেছে, শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছে, আমাদেরকে বিতাড়িত করেছে, আমরা দেশের বাইরে শান্তিতে আছি। এখন তোরা বুঝ, যে পাপ আপনারা করেছেন সেই পাপের ফল তো আপনাদেরকেই ভোগ করতে হবে। এই পাপের ফল আমরা কেন ভোগ করবো ভাই? কেন? কোনো দরকার নাই। বাংলাদেশ আওয়ামী লীগ আরো 5 বছর পর বাংলাদেশের রাজনীতিতে ফিরুক, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এটা আমরা জানি, এটা আমরা মানি, কিন্তু বৃহৎ স্বার্থে আমাদেরকে এটা মেনে নিতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এর বাইরে কোনো বিকল্প পন্থা নাই। এরকম একটা জঘন্য পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিবে বাংলাদেশ আওয়ামী লীগ, কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল যারা আছে, আপনারা চুপচাপ থাকেন, আমরা চুপচাপ আছি, আমরা জাস্ট দেখবো আমাদের লন্ডন ফেরত বিলেতি প্রধানমন্ত্রী কিভাবে বাংলাদেশকে পরিচালনা করে। একদিনের সংবাদের শিরোনাম দেখাইলাম, গত 1 সপ্তাহের সংবাদের শিরোনাম যদি আপনাদেরকে দেখাই, আপনাদের মাথায় হাত এভাবে দিবেন, ভেঙে পড়বেন। আহারে বাংলাদেশের মানুষ পাপের ফল এত জলদি ভোগ করবে ভাবি নাই। ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। প্রিয় দর্শক, 2 মাস যেতে না যেতেই বিএনপি সরকার সম্পর্কে তার স্থিতিশীলতা নিয়ে সামনে কতটা ঝুঁকি রয়েছে, কতগুলো চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে গিয়ে হুমকির মুখে পড়ে কিনা, সেসব বিষয়ে নানান ধরনের গুঞ্জন এর মধ্যে শুরু হয়েছে। সেই জায়গা থেকে আইসিজি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিএনপি সরকারের সামনে যে কঠিন পথ, সেইগুলো সম্পর্কে নানান বিষয়ে নির্দেশ করে কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে, না পারলে কতটা ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে, তারা সেসব বিষয়ে ইঙ্গিত দিয়েছে। বৃহস্পতিবার সকালেই এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এবং আইসিজি সম্পর্কে আপনাদের অনেকের নিশ্চয়ই ধারণা আছে যে এটি একটি বৈশ্বিক নীতি গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তারা শুরুতেই বলার চেষ্টা করছে যে বড় সমর্থন ভিত্তি বিবেচনায় আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে রাখাটা কোনোভাবেই বাস্তবসম্মত হবে না। এতে করে তুমুল অস্থিরতা এবং সহিংসতা সৃষ্টির সম্ভাবনা খুবই রয়েছে এবং নতুন সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, সুশাসন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলা করা। পাশাপাশি জনসমর্থন ধরে রাখতে গেলে এই সরকারকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে, পাশাপাশি প্রস্তাবিত সংস্কারগুলো নিয়েও বিরোধী দলগুলোর সঙ্গে কোনো ধরনের সংঘর্ষে যাওয়া যাবে না বলে সতর্ক করে দিয়েছে এবং ইরান সংঘাতে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতায় বড় পরীক্ষায় পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণে তাদের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। কথাটি একেবারে ফেলে দেওয়ার মতো নয়, এই বিষয়ে আমি বিস্তারিত আপাতত কিছু বলতে চাচ্ছি না। এখানে বলা হচ্ছে যে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তা নতুন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। এবারে প্রতিবেদন ক্রাইসিস গ্রুপ বলছে, দেশের 2টি বৃহত্তম রাজনৈতিক দলের অন্যতম আওয়ামী লীগকে বাইরে রেখে যদিও এবারের 2026-এর নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, তারপরেও জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে। চরম সত্য কথা এবং এসব কথাও তো সত্য যে আওয়ামী লীগের এই অসংখ্য নেতাকর্মী তারা ভোট দিয়েছেন এবং সেই ভোট দিয়েছে বিএনপির বাক্সে। ক্রাইসিস গ্রুপ বলছে যে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের যে দল এনসিপি, তারা 300 আসনের মধ্যে মাত্র 6টি আসনে জয়লাভ করেছে, যেগুলো নিয়ে আমরা কথা বলে আসছি। সেটি তারা বলছে যে তাও জামাত ইসলামের সমর্থনে, জামাত ইসলামের সঙ্গে জোট বেঁধে। এই কথা দিয়ে তারা এটি বোঝাতে চেয়েছে যে এই ছাত্রদের উপরে মানুষের আর কোনো আস্থা নেই, তাদের নানান ধরনের কর্মকাণ্ডের কারণে
পরিশেষে এসে বিএনপির প্রতি মানুষের আস্থায় এই মুহূর্তে এবং প্রত্যাশাও অনেক। বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো আগামী দিনগুলোর জন্য অর্থনীতিকে সঠিক পথে রাখা। ইরানের সংঘাতের কারণে যে জ্বালানি সংকট, জ্বালানির দাম বৃদ্ধি এবং বাণিজ্য ব্যাহত হওয়ার বিষয়টি দেখা দিয়েছে, তাতে করে বৈদেশিক রিজার্ভ কমে যাওয়া, জিডিপি প্রবৃদ্ধি হ্রাস হওয়া এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে আশঙ্কার কথাটা আমি বলবো যেটি তো বাস্তবে ফলবে, আর আশঙ্কা নয়, আমরা দেখতে পাচ্ছি। এবং খোদ বিএনপি সরকারের অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির তিনি তো বলেই রেখেছেন যে খুব শীঘ্রই দারিদ্রতা বাড়বে। ওয়ার্ল্ড ব্যাংক IMF তো বলে আসছে। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। প্রশাসনিক সংস্কারে বাড়তি উদ্যোগ নিতে হবে, বিশেষ করে দুর্নীতি মোকাবেলা এবং আইনের শাসন সুরক্ষিত করতে হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তার প্রতিবেদনে বলছে, নতুন সরকারের সামনে সবচেয়ে জটিল রাজনৈতিক প্রশ্নগুলোর একটি হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে দেওয়া নিষেধাজ্ঞা বহাল রাখা প্রলোভনের বিষয় হতে পারে। প্রলোভন মানে কি? যে সামনে এখন নানামুখী সংকট, প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে রাজপথে নামতে দিয়ে কিংবা রাজনীতি করার সুযোগ দিয়ে হয়তো কেন সংকটের মধ্যে পড়বো, এরকম একটি লোভ থাকতে পারে। যেহেতু অস্ত্র এখন সরকারের হাতে, আইন কানুন সব তাদের হাতে, অতএব খুব সহজে না আসতে দিলেও চলবে। মানে আইসিজি যেটি বলছে, এবং কারণটি তারা নিজেদের মতো ব্যাখ্যা করেছে, যেটি বাস্তবতা, যে কারণ আওয়ামী লীগই বিএনপির সবচেয়ে বড় বিরোধী দল। তাছাড়া হাসিনা সরকারের সময় তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের প্রতি, সে কারণে এই দলের অসংখ্য নেতাকর্মীর মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু যত যাই হোক, আওয়ামী লীগের বড় সমর্থন ভিত্তিক একটি আওয়ামী লীগ একটি বড় সমর্থন ভিত্তিক দল হওয়ায় এটিকে স্থায়ীভাবে যদি রাজনীতির বাইরে রাখা হয়, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বাস্তবসম্মত নয়, বরং এতে অস্থিরতা এবং সহিংসতার ঝুঁকি ক্রমশ বাড়বে। ক্রাইসিস গ্রুপ বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রেও কয়েকটি বিষয় হয়তো বিএনপি বিবেচনা করছে বা করতে হবে বলে অনেকে মন্তব্য করছেন। তার মধ্যে একটি হচ্ছে যে শেখ হাসিনাকে মাইনাস করে যদি রিফাইন্ড আওয়ামী লীগ আসে, তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে। এবং এই বিষয়টা আমরা শুনছি ডিপ স্টেটের খেলার অংশ হিসেবে বা যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে মাইনাস করার একটা জোরদার প্রচেষ্টা চলছে। এবং আওয়ামী লীগের নেতৃত্বে যদি পরিবর্তন হয়ও, তাহলে আওয়ামী লীগও কি সহজে আসতে পারবে, রাজনীতিতে দাঁড়াতে পারবে, সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। আইসিজি মনে করে যে শুধু নেতৃত্বে পরিবর্তন হলেই হবে না, অতীতে কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে দায় স্বীকার করতে হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড, বিশেষ করে বিক্ষোভ দমনে প্রাণঘাতী বল প্রয়োগ বা ক্ষমতার অপব্যবহার নিয়ে কোনো দায় স্বীকার করেনি। একথা সত্য যে জাতিসংঘের অনুসন্ধানে যে 1400 মানুষ হত্যাকাণ্ডের বিষয়ে তারা খুঁজে পেয়েছে, সেই 1400 মানুষকে হত্যার দায় আসলে কার কতটুকু? আওয়ামী লীগ তখন সরকারের ছিল, দায় তো কোনোভাবে এড়াতেই পারে না। তাদের ক্যাডার বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা অনুগত, তারা কি করেছে সেটি যেমন আমরা জানি। তৃতীয় পক্ষ বা এই যে ছাত্রদের নেতৃত্বে যেই আন্দোলনটি হয়েছে, সেই ছাত্রদের মধ্যেও তো আত্মস্বীকৃত খুনি রয়েছে। অতএব এই 1400 মানুষের কতজন কার হাতে নিহত হয়েছেন, সেটিও নিশ্চয়ই অনেক বড় প্রশ্ন। সবকিছু ছাপিয়ে ক্রাইসিস গ্রুপ বলছে যে বিএনপি সরকারের উচিত আওয়ামী লীগের সদস্য এবং যে অসংখ্য নেতা কর্মীদেরকে নির্বিচারে মাসের পর মাস আটক রাখা হয়েছে, অসংখ্য মামলা দেওয়া হয়েছে তাদের নামে, এগুলো পুনর্বিবেচনা করা উচিত। এবং যেই কথাটি তারা আওয়ামী লীগ সরকারের সময় থেকে বলে আসছে ক্রাইসিস গ্রুপ, তা হচ্ছে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর হাতিয়ার হিসেবে যেন বিএনপি ব্যবহার না করে। এবং এক্ষেত্রে বিএনপিকে তাদের দলের মধ্যে যারা ডানপন্থী বা জামাতপন্থী হিসেবে রয়েছে, আমরা জানি বিএনপির মধ্যে দুটি ধারা রয়েছে, একটি মুক্তিযুদ্ধপন্থী আর একটি জামাতপন্থী। তো সেই ডানপন্থী মূলত ইসলামপন্থী গোষ্ঠী এবং নিজেদের দলের ভিতরে কিছু অংশের চাপের মুখেও বিএনপির শীর্ষ নেতৃত্বকে দৃঢ় থাকতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।